ধন্যবাদ। এত কথা বলার নাই ভাই, ওই দিকটা অনেকটা জায়গা আছে, যারা দেখতে অসুবিধা হচ্ছে ভিতরটা চলে যান না, যাওয়ার রাস্তা আছে তো সামনে দিয়ে আপনাদের, ওই দিকটা অনেকটা জায়গা আছে, গিয়ে বসতে পারেন আপনারা, ভিতর দিকে চলে যান না, এখানে এত চাপ করার দরকার নাই, গিয়ে আরামসে বসে শুনুন। আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন, অনেকে শাসকের ভয়ে, শাসকের অত্যাচারের ভয়ে, হুমকির ভয়ে অনেকে হয়তো এখানে এসে উপস্থিত হতে পারেননি, কিন্তু চায়ের দোকানে বসে, কোনো দোকানে বসে আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন। প্রত্যেককে আমি বলবো, আমরা স্বল্প কয়েকটা কথা বলবো। এখানে দীর্ঘক্ষণ ধরে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আখতার রহমান বিশ্বাসের সমর্থনে এই ইটিন্ডা পানিতর অঞ্চলে এই এলাকার মানুষের কাছে এসে আমরা ভোট চাইতে এসেছি। দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন, আমাদের একাধিক বক্তারা একাধিক বক্তব্য দিয়েছেন। মূল লক্ষ্যটা এটাই তাদের যে আগামী জুন মাসের 1 তারিখে সকাল সকাল খামচিহ্নে ভোট দিয়ে আখতার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠানো, পার্লামেন্টে পাঠানোর পরে তার কি কাজ আছে বা একটা এমপির কি কাজ, সেইটা আপনাদের কাছে আমি একটু শেয়ার করতে চাই। আপনারা শুনবেন? কারা শুনবেন, শুনতে চাইছেন হাত তুলুন তো। আপনাদের একটু জানা দরকার একটা এমপির কাজটা কি। দুঃখের বিষয়, এই ভাই যারা গাছে উঠেছে সাবধানে থাকবে, গাছে না কিসের চালে উঠেছো সাবধানে থাকবে ভাই। এই টয়লেটের ছাদে দেখেছো, দেখো ভালোবাসতে যে ভাইজান জিন্দাবাদ বলে নিচে ঝাম্বে দিও না, বিপদ হয়ে যাবে। তো আগে জানতে হবে আমাদেরকে, আমরা এই বসিরহাট লোকসভার প্রায় 16 লক্ষের অধিক ভোটার। আমরা আমাদের চাওয়া পাওয়া, অভাব অভিযোগ আমরা দেশের আইনসভাতে কিভাবে পাঠাবো। সবাই যদি আমরা এই 16 লক্ষের অধিক মানুষ যদি দিল্লিতে গিয়ে দেশের আইনসভার মধ্যে বলি না, আমাদের সবার পক্ষে যাওয়া সম্ভব হবে না। যাদের শুনছেন, যারা শুনবেন তাদের শোনার মতো মানসিকতা বা ধৈর্য থাকবে। সেই জন্যই ভোটিং সিস্টেম। আমরা আমাদের জনপ্রতিনিধিকে দেশের আইনসভায় পাঠাবো। দেশের আইনসভায় গিয়ে আমার জনপ্রতিনিধি আমাদের যে সমস্যাগুলো আছে সেইগুলোকে নোটিশ করবে, ওখানে অ্যাড্রেস করবে। কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টাররা সেটা নোট ডাউন করে এই বসিরহাটের, এই ইটেন্ডার, এই আপনার বাদুড়িয়ার, এই মিনাখার মানুষজন, অর্থাৎ এই লোকসভার মানুষের হাড়োয়া থেকে শুরু করে যে সমস্যাগুলো আছে সেইগুলোকে নোট ডাউন করে সমাধান করবে। এটা হচ্ছে সিস্টেম। দেশের 140 কোটির অধিক মানুষ আছেন, সবাইয়ের সমস্যা যদি কেউ শুনতে চায় তাহলে কত বছর লাগবে আর মুখে বলা যাবে না। সেই জন্যই এই দেশের 140 কোটি মানুষের জন্য সারা দেশ থেকে 543 জনকে পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এই 543টা সিটের জন্য অন্তত 3000-এরও বেশি মানুষ প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেউ কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে করছেন, কেউ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে করছে, কেউ রিজিওনাল পার্টির পক্ষ থেকে করছে, কেউ রিকগনাইজড পার্টির পক্ষ থেকে করছে, কেউ নন রিকগনাইজড পার্টির পক্ষ থেকে করছে, বা অনেকে নির্দল থেকেও করছেন। প্রত্যেকের রাইট আছে, আমার আপনার প্রত্যেকের রাইট আছে। ইসিআই যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনকে মান্যতা দিয়ে আপনি আমি যে কেউ ইচ্ছা করলে বসিরহাট থেকে নয়, এই 543টা সিটের যে কোনো জায়গা থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই আমরা কন্টেস্ট করতে পারি। কিন্তু যেতে হারাটা কোথায় আপনাদের হাতে নির্ভর করছে। এতজন বসিরহাটে প্রার্থী হয়েছেন, বিজেপির থেকে প্রার্থী হয়েছে, তৃণমূলের থেকে হয়েছে, আইএসএফ এর খামচিহ্ন থেকে হয়েছে,
বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে হয়েছে। দেখবেন যখন ক্যান্ডিডেট লিস্ট হয়ে যাবে, সিম্বল অ্যালটমেন্ট যখন হয়ে যাবে, অনেক জনের নাম পাবেন। প্রত্যেকের রাইট আছে দাঁড়ানোর, প্রত্যেকেই দাঁড়াতে পারে। 25,000 টাকা জেনারেলদের জন্য, ফর্ম ডিসিআর কাটতে হবে, আর কিছু কাগজপত্র আছে সেটাকে মেনটেন করতে হবে। এবার হচ্ছে বিষয়, যে কেউ দাঁড়াতে পারে। এই নির্বাচনী ক্ষেত্রের কথা বলছি, বসিরহাটের মা বাপ ভাই বোন থেকে শুরু করে এই যে ভোটাররা আছেন, যাকে চাইবেন যে সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে সে পার্লামেন্টে যাবে। তার কাজটা কি হবে? পার্লামেন্টে গিয়ে এই বসিরহাট মানুষের চাওয়া পাওয়া, অভাব অভিযোগগুলো পার্লামেন্টে উত্থাপন করা। দ্বিতীয় কাজ কি? একাধিক কাজ আছে, কয়েকটা গুরুত্বপূর্ণ কাজের কথা বলি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটা কি? দেশের আইনসভার মধ্যে নতুন কোনো আইন তৈরি হলে, বা কোনো আইনের পরিবর্তন করার ইচ্ছে হলে, বা কোনো আইনের সংযোজন করার দরকার হলে, বা বিয়োজন করার দরকার হলে, সেই সংযোজন, বিয়োজন বা নতুন কোনো আইন তৈরি হলে সেই আইন যেন জনগণের পক্ষে আসে। জনগণের পক্ষে যদি আসে, আমাদের আখতার রহমান বিশ্বাস আরো ভালো করে জনগণ কিভাবে ফায়দা পাবে আমার ইঞ্জিনিয়ার ছেলে পার্লামেন্টে গিয়ে বলবে। আর যদি দেখে যে আইনটা পাস হচ্ছে জনগণের বিপক্ষে যাচ্ছে, বিভাজনের রাজনীতি হবে, এই আইনের ফলে কোনো একটা শ্রেণীর মানুষ, কোনো একটা সমাজের মানুষ, কোনো একটা জাতের মানুষ, কোনো একটা বর্ণের মানুষ, এক কথায় নাগরিক ডেপ্রাইভ হবে, নাগরিক অত্যাচারিত হতে পারে, নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তখনই আখতার রহমান বিশ্বাস বলিষ্ঠ কণ্ঠে একা হলেও পশ্চিমবাংলার আইনসভার মধ্যে একদিকে 293, একদিকে সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী যেভাবে লড়াই করছে, আখতার রহমান বিশ্বাস জনগণের বিপক্ষে বিল গেলে সেখানে লড়াই করবে। 3 নম্বর কাজটা কি আছে গুরুত্বপূর্ণর মধ্যে? এমন আইডিয়া শাসকের নাই, বা অনেক এমপিদের কাছে নাই, বা অনেক রাজনৈতিক দলের কাছে নাও থাকতে পারে, ইউনিক আইডিয়া নাও থাকতে পারে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আখতার রহমান বিশ্বাসের মাধ্যমে দেশের পার্লামেন্টে রাখবো, দেশের আইনসভার মধ্যে রাখবো, যে কাজটা করলে আমার ইটেন্ডার মানুষেরা, আমার বসিরহাটের মানুষেরা, আমার বাদুরিয়ার মানুষেরা, আমার এই রাজ্যের মানুষেরা, আমার দেশের মানুষেরা উপকৃত হবে, এটা পার্লামেন্টের মধ্যে রাখবো। কিন্তু দুঃখের বিষয়, আমরা কি দেখছি? আমরা যাদেরকে ভোটে জিতে পার্লামেন্টে পাঠালাম তাদের অধিকাংশের কথাই বলছি, এখন তো লেটেস্ট সময় এসেছে টিকটক ভিডিও, সেলফি আর টিকটক ভিডিও এখন হচ্ছে ফ্যাশন। আপনি যদি টিকটক ভিডিও না করতে পারেন, আপনি যদি একটা সেলফি না পোস্ট করতে পারেন, আপনি নাকি সামাজিক নয়, সোশ্যাল স্ট্যাটাস আপনার নাকি ডাউনে চলছে। তো ওই কাজে তো নয়। একটা এমপি কে পাঠানো হয়েছে ওখানে গিয়ে, পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও করার জন্য নয়। এমপি কে পার্লামেন্টে পাঠানো হয়েছে মোদিজি, অমিত শাহজি, রাহুলজির সাথে সেলফি তুলে পোস্ট করার জন্য নয়। তাকে পার্লামেন্টে পাঠানো হয়েছে যে ইছামতি নদীর যে বাঁধটা দুর্বল হয়ে যাচ্ছে, মাটির যে বাঁধটা আছে তার পরিবর্তে কংক্রিটের বাঁধ নির্মাণের জন্য ভারত সরকারের কানে আওয়াজটা ঢুকিয়ে দেওয়া। তার পরিবর্তে কি করছে? টিকটক ভিডিওতে মজে আছে। তাকে পার্লামেন্টে পাঠানো হয়েছে। এই টেন্ডার অঞ্চলের কথা বলছি, এই পানিতর অঞ্চলের কথা বলছি। এখানকার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে যাচ্ছে। এখানকার যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য পাড়াতে পাড়াতে লিগাল ইলিগাল মদের দোকান খুলছে। আমাদের আখতার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে ইটান্ডার মানুষের জন্য, বসিরহাটের মানুষের জন্য স্বাস্থ্য আন্দোলনের কথা বলবে, স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বলবে, শিক্ষা কেন্দ্রের মান উন্নয়নের কথা বলবে, নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কথা বলবে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে শিক্ষক নাই ছাত্র বেশি, শিক্ষক ছাত্রের রেশিও মেনটেনের কথা বলবে। সেখানে গিয়ে এই যে যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যেভাবে এই জুয়া চলছে, যে জুয়া থেকে তৃণমূলের বন্ধুরাও কিছু কাটমানি খাচ্ছে, সেগুলো বন্ধ করে যুব সমাজ যাতে আগামী দিনে বসিরহাটকে গিয়ে নিয়ে যেতে পারে, বাংলাকে গিয়ে নিয়ে যেতে পারে, দেশকে গিয়ে নিয়ে যেতে পারে, তার বলিষ্ঠ কণ্ঠে সওয়াল করবে। আপনারা যদি সুযোগ দেন, আপনারা সুযোগ দিলে এই কাজগুলো হবে, কারণ সুযোগ তো আপনাদের হাতে আছে। আপনারা সকলেই জানেন
বলে আসছে, কিন্তু আমার এখনো সৌভাগ্য হয়নি দেখার। আমি অপেক্ষায় আছি। আমাদের বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি নাকি চা বিক্রেতা ছিলেন, কিন্তু প্রশ্ন আমার সৌভাগ্য হয়নি। ভাই এখানে বসে যেতে পারেন, 10 মিনিট আপনি একটু পিছিয়ে গিয়ে বসুন না ভাই, পিছনে লোক ভাই বসে যান তো ভাই, সবার সুবিধা হবে। পিছনে লোকগুলোর অসুবিধা হচ্ছে অনেক, উঁচু দেখতে পাচ্ছেন তো, কারো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, কারো অসুবিধা হচ্ছে? ভাই বসে পড়ুন তো। নরেন্দ্র দামোদর দাস মোদীজি উনি নাকি চা বিক্রেতা ছিলেন, কিন্তু আমার মনে হয় এখানে যতজন উপস্থিত হয়েছেন কারো সৌভাগ্য হয়নি উনি কোন দোকান থেকে চা বিক্রি করতেন ওই দোকানটা দেখার। আর সাথে সাথে উনি যে যাকে চা বিক্রি করেছেন, চা খেয়েছেন, এই ধরনের ভারতবর্ষের যত নাগরিক আছে একটা কেউ হাত তুলে বললো না যে আমি মোদীজির হাতে চা খেয়েছি। আমাদের সৌভাগ্য হয়নি। যদিও কতটা অসত্য কথা নতুন করে বলতে লাগে না। আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, আমি বিতর্কে যাচ্ছি না, আমি তর্কের খাতিরে ধরে নিলাম দেশের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা হয়েছিলেন। তাহলে এটা আমরা গর্ব করে বলতে পারি যে ভারতবর্ষ এমন গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণ যাকে চাইবে সে প্রধানমন্ত্রী হবে। আগামী দিনে আপনার এখানের যে আইসক্রিম বিক্রেতা আছে ঠেলা নিয়ে যায়, যিনি ডেলেবার আছেন, যিনি কৃষক আছেন, তাকেও যদি জনগণ চায় তাহলে দেশের প্রধানমন্ত্রী হতে পারে। তাই আপনার হাতে ভাগ্য, আপনাদের ভাগ্য আপনাদের হাতে আছে। আপনারা চাইবেন যে আগামী দিনে আপনি কৃষক, আপনি মৎস্যজীবী, আপনার বাড়িতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দুটো যুবক আছে বা একটা যুবতী আছে, তার চাকরিটাকে সুনিশ্চিত করা দরকার। আপনার এখানে যে স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা, ওখানে ডাক্তারের প্রয়োজন আছে, ওখানে নার্সের প্রয়োজন আছে, ওখানে ঔষধের প্রয়োজন আছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, এটার মান উন্নয়ন হওয়া দরকার। বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এই বেকারত্ব কমানো দরকার। এর হয়ে কথা বলার জন্য একজন জনগণের জনপ্রতিনিধি দরকার। যদি আপনারা চান তাহলে আপনাদের বলবো কোন প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কারো বিভাজনের পা দেওয়ার দরকার নাই, কোন লোভের কাছে আত্মসমর্পণ করার দরকার নাই, কোন ভয়ের কাছে আমাদেরকেও আত্মসমর্পণ করা দরকার নাই। সকাল সকাল 1 জুন যাবেন, সকাল সকাল উঠবেন, আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দিয়ে আখতার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠান। আপনি যদি আম খেতে আপনার ইচ্ছা যায়, আপনাকে বলবো আর পরের খেতে আপনাকে চাষ করতে হবে না। প্রথম কথা বলবো, পরের খেতে আর চাষ করতে যাবেন না। আপনার ক্ষেত আছে, আপনি চাষ করতে জানেন, আপনার খেতে ফলান। কারণ ইতিপূর্বে 17 বার আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন। আপনার দাদু ভোট দিয়েছে, আপনার বাবা ভোট দিয়েছে, এখন আপনারা ভোট দিচ্ছেন। 17 বার 1952 সাল থেকে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে আপনাদের সুখ দুঃখের কথা বলার জন্য পাঠিয়েছিলেন। এই 17 বারে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে গিয়েছে, কিন্তু দুঃখের বিষয় ইছামতির যে বাঁধ কংক্রিটের নির্মাণ হোক, এই 17 বারের মধ্যে একবারও কাউকে বলতে শুনলাম না। আমাদের তাহলে কথা কে বললো? আমরা তো পর পর ভোট দিয়ে পাঠাচ্ছি, আমাদের কথা কে বলবে? আমাদের সমস্যা সমাধানের জন্য তো পাঠাচ্ছি আমরা, তার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য নয়। তার 1 বছরে 5 কোটি টাকা এমপি ল্যাডে আসে, 5 বছরে 25 কোটি টাকার মধ্যে 20% 30% কাটমানি খাওয়ার জন্য পাঠাচ্ছি না আমরা তাকে পাঠিয়েছি শুধু 5 বছরে 25 কোটি নয়, আরো বেশি করে নিয়ে এসে কিভাবে বসিরহাটের মানুষকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়া যায়, এখানকার মানুষের চাওয়া পাওয়া অভিযোগগুলো কিভাবে পূরণ করা যায়, তার জন্য চিৎকার করতে হবে দেশের আইনসভার মধ্যে। তার ঠিক উল্টো হচ্ছে। কি দেখলাম? কৃষকদের বিরুদ্ধে। এখানে তো রেখা পাত্র মহাশয়া দাঁড়িয়েছে না বিজেপির পক্ষ থেকে, আজকে দেখছিলাম উনাকে কি সব ডিস্টার্ব করছিল। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি আমি ডিস্টার্বেরও বিরোধী। যেভাবে অধীর রঞ্জন চৌধুরীকে ডিস্টার্ব করা হচ্ছে, অধীর রঞ্জন চৌধুরী এই ডিস্টার্বের আমি বিরোধী। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে ব্রিটিশ মুক্ত করতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরীর পরিবারের লোক হয়তো শহীদ হয়েছে, রেখা পাত্রের পরিবারের লোকরা হয়তো শহীদ হয়েছে বা আত্মত্যাগ করেছে, বা আমাদের আখতার রহমান বিশ্বাসের পরিবারের লোকরা কিন্তু দেশ স্বাধীনের জন্য লড়াই করেছে। আমরা গণতান্ত্রিক দেশ পেয়েছি, প্রত্যেকের রাইট আছে, সে যেখানে জায়গায় ফ্রিলি মুভ করতে পারবে। হ্যাঁ, রাইট টু মুভমেন্ট, ফ্রিডম অফ মুভমেন্ট সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে একদম।
সংবিধানে আমার অধিকার দিয়েছেন, ফ্রিডম অফ মুভমেন্ট যেভাবে আটকানো হচ্ছে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। এটা তৃণমূলের চক্রান্ত, তারা পেরে উঠতে পারছে না, বিরোধীদের সাথে এগুলো করছে। তবে একটা কথা, রেখাপাত্র মহাশয়ের উদ্দেশ্যে এখান থেকে আমার বার্তা, রেখাদি, এই বসিরহাটের মানুষেরা সব থেকে বেশি চাষি মানুষ, তাই তো নাকি? এখানে চাষি কারা আছে একটু হাত তুলুন তো, এই টেন্ডাতে দেখি। ওরে বাবা, অর্ধেকের বেশি তো মনে হয় নাকি? রেখাদির উদ্দেশ্যে বক্তব্য আমার, যে আপনি বিজেপির নামে ভোট চাইছেন, মোদিজির নামে ভোট চাইছেন, অমিত শাহজির নামে ভোট চাইছেন, কিন্তু ভুলে যাচ্ছি না আমরা ভোট দিয়েই মোদিজি তৈরি হয়েছে, মানুষের ভোটে তো হয়েছে। কৃষকরা ভোট দিয়ে অমিত শাহজিকে তৈরি করেছে, কৃষকরা ভোট দিয়ে দেশের সরকার গঠন করেছে। সেই কৃষকদের কথা একবারও আপনার সরকার ভাবেনি। আপনার বড় ভুল, এই কৃষকদের স্বার্থের কথা না ভেবে ব্রিটিশদের মতো সেই নীল চাষীদের ক্ষেত্রে, নীল চাষীদের উপরে যে অত্যাচার করতো সেই রকম ফিরিয়ে নিয়ে আসার জন্য পুঁজিপতিদের কথা ভেবে, কর্পোরেটদের কথা ভেবে যে তিনটে দানবীয় বিল আপনারা পাস করেছিলেন, আপনার হয়তো মনে নাই হয়, এখন নাও মনে থাকতে পারে, ভোটের সময় অনেক কিছু ভুলে যান, কারণ আপনিও দিদি আর মমতা দিদিও দিদি আমাদের ডবল ডবল চাকরি দিয়েছে, এখন চাকরির বাতিল হচ্ছে, এখন সব ওনারা ভুলে যাচ্ছেন, কিন্তু আমরা ভুলছি না। আমি রেখাপাত্র মহাশয়ের উদ্দেশ্যে বলবো, কোন মুখ নিয়ে আপনারা ভোট চাইতে এসেছেন কৃষকদের কাছে, ওই দিনের কথা আমরা ভুলছি না। দিল্লির সীমান্তে কৃষকদের উপরে যখন এই অবিশ্বাস পুলিশকে দিয়ে আক্রমণ করা হয়েছিল, এই মোদিজি যখন আক্রমণ করেছিল কৃষকদের, সেই দিনের কথা ভুলছি না। তাই বসিরহাটের কৃষকরা ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন, জোট বাঁধুন, এই বিজেপির বিরুদ্ধে, এই রেখাপাত্রদের বিরুদ্ধে একটাও ভোট হবে না, এদের বিরুদ্ধে সমগ্র ভোটটাই যাবে, এদের পক্ষে একটাও ভোট যাবে না। এরা কৃষকদের বিরুদ্ধে বিল পাস করলো, কেন বিলটা পাস করেছিল? এমন বিল আনতে চেয়েছিল, এই আদানি আম্বানি গোয়েঙ্কা টাইপ যারা কর্পোরেট আছে তারা আবার কৃষকদেরকে কন্ট্রোল করবে। এতদিন আমরা আমার জমিতে আমি চাষ করছিলাম, সেই সিস্টেমটাকে ভাঙার জন্য এই ধরনের দানবীয় বিল নিয়ে এসেছিল। তখন রেখাপাত্র মহাশয়েরা, তখন শুভেন্দু অধিকারীরা আজকে বসিরহাটে এসে অনেক বড় বড় কথা বলছেন। শুভেন্দু বাবুর উদ্দেশ্যেও বলছি, যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল, শুধুমাত্র কেন্দ্রের বর্বর সরকার শুধু বিল পাস করেনি, কৃষকরা যখন আন্দোলন করছিল তাদের উপরে আক্রমণ চালিয়েছে। উত্তরপ্রদেশে কৃষকদের এক র্যালির উপরে বিজেপির এক মন্ত্রীর ছেলে গাড়ি নিয়ে গিয়ে একাধিক কৃষককে হত্যা করেছে। তাই পশ্চিম বাংলার এই বসিরহাটের কৃষকদেরকেও ওই হত্যার বিরুদ্ধে জবাব দিতে হবে, হবে তো নাকি ভাই? আপনিও কৃষক, তারাও কৃষক। আজকে রেখাপাত্র মহাশয়া ভোট চাইতে আসলে একটাও ভোট হবে না।